জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এবার থেকে বহু বিবাহ বন্ধ হতে চলেছে। মানে চাইলেই একটা দুটো তিনটে চারটে করে বিয়ে করে নেবো, বউ থাকবে এক জায়গায়, আর দুটো তিনটে করে উপপত্নী থাকবে, তারপরে যে কোনো বয়সের ছেলেকে যে কোনো বয়সের মেয়েকে বিয়ে দিয়ে দেবো, এগুলো বন্ধ হয়ে যেতে চলেছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে এ রাজ্যে, যে বিধি ইতিমধ্যে উত্তরাখণ্ডে, আসামে, গুজরাটে, মানে বিজেপি যে রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছেন সেই সব রাজ্যে ইতিমধ্যে চালু হয়ে গেছে। কেন্দ্রীয় ভাবেও কিন্তু ইউসিসি লাগু হতে চলেছে, এমনটা কেন্দ্রীয় নেতারা, যারা কেন্দ্রীয় মন্ত্রীরা একাধিকবার সেটা জানিয়েছেন। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসে রাজ্য বিজেপির তরফে যে সংকল্প পত্র, অর্থাৎ তারা ক্ষমতায় এলে আগামী 5 বছরে কি কি করবেন সেই সংকল্প পত্র আজকে তিনি প্রকাশ করেছেন, এবং সেটার নাম দেওয়া হয়েছে ভরসার শপথ। তো সেই ভরসার শপথে প্রথমেই যেটা রয়েছে যে কেন্দ্রীয় যিনি সভাপতি, যিনি জাতীয় সভাপতি বিজেপির, তার ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। রাজ্য বিজেপি সভাপতির একটি চিঠি আছে, সেই চিঠির পাশাপাশি 15টা প্রতিশ্রুতি প্রথম পাতাতে রয়েছে। আমরা এক এক করে একটু আলোচনা করব যে কি কি দিল, নির্বাচনী প্রতিশ্রুতি তারা কি কি দিচ্ছেন, তারা ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টি কি কি করবেন। প্রথমে তো আমরা বলে দিলাম যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, এর পাশাপাশি যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার করেছে 1,500 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যায়, সেটা হয়ে যাবে 3,000 টাকা, এবং যারা চাকরি পাননি তাদের ভাতা দেওয়া হয় 1,500 টাকা। মানে রাজ্য সরকার একদম ভোটের কয়েকদিন আগে মাত্র ঘোষণা করেছে, সেই ভাতাটা হয়ে যাবে 3,000 টাকা, অর্থাৎ ডবল ডবল করে ঘোষণা করা হয়েছে। সেটা খুবই ভালো, আশাপ্রদ, মানে মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, এবং যারা চাকরি পাননি তারা যাতে একটা সম্মানজনক ভাবে নিজেদের জীবন চালাতে পারেন তার জন্য এই ভাতাটা ঘোষণা করা হয়েছে। তো আমি 1 2 3 4 করে কয়েকটা মূল পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। প্রথম পয়েন্ট হচ্ছে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। মানে যেভাবে কাঁটাতার পেরিয়ে চলে আসছে, কাঁটাতার নেই এমন বেশ কিছু জায়গা রয়েছে, মানে অনুপ্রবেশ ইস্যুটাকে বন্ধ করবে বিজেপি তারা ক্ষমতায় এলে। আপনারা জানেন যে জম্মু চেয়েছে, পাওয়া যায় না, কিছু জায়গায় কাঁটাতারের বেড়া, কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই, এবং শাসক দল তৃণমূলের তরফে বারবার যেটা করা হয় যে ভুয়া কাগজপত্র তৈরিতে সাহায্য করা হয় শুধুমাত্র টাকার বিনিময়ে। মানে বিদেশি নাগরিকরা, মূলত বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে, মানে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে তারা রমরম করে ব্যবসা করে, থাকে, খায়, আবার মাঝে মাঝে বাংলাদেশ চলে যায়, এইসব চলে, সেটা বন্ধ করে দেওয়া হবে। 15 বছরে, 2 নম্বরে বলছে 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি শ্বেতপত্র, মানে গত 15 বছর ধরে যা যা ফেরেববাজি হয়েছে, যা যা কিছু ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, চুরি, দুর্নীতি, রেশন চুরি, খাদ্য চুরি, বালি চুরি, কয়লা চুরি, যা যা করেছে আর কি শিক্ষায়, তো সেই সমস্ত একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে। খুব মুশকিলে পড়ে যাবে তৃণমূল। কাটমানি সংস্কৃতি এবং সিন্ডিকেট রাজ খতম করা হবে, মানে নির্মূল করা হবে। তো এই যে কাটমানি সংস্কৃতি মানে কি, আপনি বার্থ সার্টিফিকেট আনতে যান, ডেথ সার্টিফিকেট আনতে যান, বাড়িতে আপনি চুনকাম করুন, আপনি দেওয়ালে প্লাস্টার করুন, যাই করুন না কেন, আপনাকে শাসক দলের নেতাদের, নেত্রীদেরকে, জনপ্রতিনিধিদেরকে, কাউন্সিলরকে বা পঞ্চায়েতকে আপনাকে টাকা দিতে হয়, সেটা হচ্ছে কাটমানি। বা আপনি যে কোনো সরকারি প্রকল্প নিতে যান, সেখানে সেই টাকাটা বন্ধ করে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যেটা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, যে দিয়ে দাবিতে আন্দোলন চলছে বছরের পর বছর, শহীদ মিনারে, বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের কর্মীরা, পেনশনভোগীরা তারা আন্দোলন করে যাচ্ছেন। হাইকোর্ট একাধিকবার বলেছে, সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে, সেই ডিএ এখনো পর্যন্ত তারা পাননি। সেই ডিএটা এ রাজ্যে ক্ষমতায় আসার পরে বিজেপি সরকার দেবে, সেটা তারা ঘোষণা করেছে। 5 নম্বরে আছে যে 1 কোটি মানুষের জন্য চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে, এবং চাকরি না পাওয়া পর্যন্ত প্রত্যেককে 3,000 টাকা। যেটা আমরা বলছিলাম, মহিলাদের জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড, আলাদা করে একটা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। মহিলা পুলিশে আলাদা করে ব্যাটালিয়ন তৈরি করা হবে। 33% আসন নিশ্চিত করা হবে যে কোনো জায়গায়, সে বিধানসভা হোক, লোকসভা ভোট হোক, আর চাকরি হোক। মানে চাকরিতে কিন্তু 33%, চারটিখানি ব্যাপার না, একটা কোটা হয়ে যাবে। মানে যে কোনো 100 জনকে যদি চাকরি দেওয়া হয়, 33 জন মহিলা অবশ্যই সেখানে চাকরি পাবেন। বুঝতে পারছেন, এটা অত্যন্ত বড়। 7 নম্বর হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করতে 3,000 টাকা করে, যেটা বলছিলাম যে তৃণমূলের যেটা লক্ষ্মীর ভান্ডার চলছে, সেই লক্ষ্মীর ভান্ডারের একটা পাল্টা, সেটা ডবল করে দেওয়া হলো। এবং 8 নম্বরে ধান, আলু, আম, মানে আপনারা একটা ছবি দেখেছেন যে যারা আলু চাষি তারা কিভাবে নদীতে আলু ফেলে দিচ্ছেন আর কি, যেটা রাখতে হয় হিমঘরে, তার যা খরচ আলুর দামের থেকে অনেক বেশি। এই কারণে তারা দুঃখে, অপমানে তারা
প্রচন্ড অস্বস্তিতে কষ্টে পড়ে তারা সেই আলুটা নদীতে ফেলে দিচ্ছেন। তো সেটা কৃষকদের জন্য ফসলের একটা ন্যায্য দাম নিশ্চিত করা হবে এবং এখনকার যা বাজার দর রয়েছে অবশ্যই সেটা আরো বেশি হবে। 9 নম্বরে প্রত্যেকটা মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় আনা হবে, যেটা গতকাল প্রধানমন্ত্রী হলদিয়ায় পূর্ব মেদিনীপুরে বলেছিলেন যে মাছ চাষিদের জন্য তিনি একটা প্রকল্প করেছেন। পিএম নামটা আছে বলে রাজ্যের যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি কেয়ারটেকার পদে এখন রয়েছেন, তিনি পিএম শব্দটার জন্য সেই প্রকল্প চালু হতে দিচ্ছেন না। এটা বিজেপি ক্ষমতায় এলে অবশ্যই চালু করবে। এরপরে 10 নম্বরে অভিন্ন দেওয়ানি বিধি, যেটা দিয়ে আমরা এই আলোচনা শুরু করেছিলাম। অভিন্ন দেওয়ানি বিধি মানে কি বলুন তো? সবার জন্য সমান আইন, মানে কেউ ক্রাইম করুক, যা অপরাধ করুক বা যার যা অধিকার সেটা সবার ক্ষেত্রে সমান। মানে দত্তক পুত্র কন্যারা বা ধরুন একটা লিভ ইন করেন, ছেলে মেয়েরা এখন লিভ ইন করেন, এটা দস্তুর হয়ে গেছে, গোটা বিশ্ব জুড়ে চলছে। মানে বিয়ে করবে না কিন্তু লিভ ইন করবে, তো সেই লিভ ইনের জন্য নির্দিষ্ট একটা বয়স বেঁধে দেওয়া হবে এবং সেটাকে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। ওই আকছার যার সঙ্গে তার সঙ্গে যখন খুশি যেখানে খুশি থাকতে শুরু করলাম, এটা করা হবে। এবং এই যে নিয়মটা, এটা ভীষণ ভালো, মানে সমাজের জন্য ভালো, ব্যক্তি জীবনের জন্য ভালো, সমস্ত কিছুর জন্য খুব ভালো। অভিন্ন দেওয়ানি বিধি, সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় সবার জন্য একটাই আইন চালু করা হবে। মানে এর জন্য এই আইন, ওর জন্য ওই আইন, এইসব থাকবে না, সবার জন্য একটা আইন। বিয়ে করো আর সম্পত্তির অধিকার দেখাও, যে কোনো ব্যাপারে সবার জন্য একটাই আইন। এটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার হতে চলেছে। এবারে চা বাগানগুলো 11 নম্বরে বলছে চা বাগানগুলোর উন্নয়ন, দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং এর জন্য এবং পাট শিল্পের জন্য একটা আধুনিকীকরণ করা হবে। এটা খুব দরকার ছিল। ভারতের সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে, যেটা রাজবংশীরা এবং যারা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কিন্তু সেই দাবি এ রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার পর্যন্ত পৌঁছে দেয়নি। এই কারণে এটা হয়ে ওঠেনি। এবারে আজকে অমিত শাহ বলে গেছেন যে রাজবংশী এবং কুর্মী ভাষাকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সেটাকে 8ম তফসিলে, সংবিধানের 8ম তফসিলে তুলে দেওয়া হবে। এর ফলে কিন্তু সুবিধেই হবে। 13 নম্বর হচ্ছে আয়ুষ্মান ভারত। মানে এই যে এ রাজ্যে যে স্বাস্থ্য বিমাটা রয়েছে, আপনারা যে কোনো বেসরকারি হাসপাতালে গেলে এ রাজ্যের স্বাস্থ্য বিমার কার্ডটা দেখালে বলে যে বেড খালি নেই, কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড থাকলে ভারতবর্ষের যে কোনো এলিট হাসপাতালে একদম বিনামূল্যে চিকিৎসা, সেখানে সুযোগ সুবিধা, ভর্তি হওয়া, আউটডোর ইনডোর সমস্ত জায়গায় পরিষেবাটা পাওয়া যায়। তো সেইটা রাজ্যে বিজেপি সরকার চালু করতে চাইছে। এবার 13 নম্বরে তো হয়ে গেল। 14 নম্বরে বন্দে মাতরম সংগ্রহশালা, মানে বন্দে মাতরমের 150 চলছে, একটা মিউজিয়াম তৈরি করা হবে। সেখানে স্বদেশী বোধে উদ্বুদ্ধ হওয়া, জাতীয়তাবাদের যে সমস্ত উন্মেষ হয়েছিল, লেখা তখনকার দিনের সামগ্রী, এইসব থাকবে। নতুন একটা মিউজিয়াম বলা হয়েছে। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে, মানে প্রত্যেকটি ধর্মের মানুষ তারা যাতে নিজের ধর্মের উপাসনা করতে পারেন নিশ্চিন্তে এবং নির্ভয়ে, সেটাকে নিশ্চিত করা হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে প্রথমেই রয়েছে এই যে বিজেপির 15টা প্রতিশ্রুতি, সেটা গেল। এবং তারপরে ধাপে ধাপে বলা হয়েছে সুশাসনের কথা এবং তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সুশাসন, জাতীয় নিরাপত্তা, এইভাবে বিভিন্ন রকমের শিল্প, এইগুলো বলা হয়েছে। তো সেগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখানোর নিশ্চয়ই চেষ্টা করব। যেটা বাংলার হৃতগৌরব হারিয়ে গিয়েছে, সেই হৃতগৌরবকে ফিরিয়ে আনার জন্য বিজেপি কি করবে, কিভাবে আরো আইন ব্যবস্থাকে মজবুত করবে, এবং যেটা প্রধানমন্ত্রী গতকাল বলে গিয়েছিলেন হলদিয়ায়, যে যারা দুষ্কৃতীরা যা অপকর্ম করেছে, তারা যত বড় মন্ত্রী হোক, যত পয়সায় থাকুক, যত মাতব্বরী হোক, তাদেরকে প্রত্যেককে জেলে পোড়া হবে। সেগুলো সবই কিন্তু এই সংকল্পপত্রে রয়েছে। এবং এই সংকল্পপত্রে পরিবেশ রয়েছে, পর্যটন রয়েছে, মানে সমস্ত দিক টাচ করার চেষ্টা করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের কথা রয়েছে, অন্তর্ভুক্তি উন্নয়নের কথা রয়েছে, তারপরে যা করা, স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য চাষ, ব্লু ইকোনমি, এগুলোর কথা বলেছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কথা বলা হয়েছে। মানে একদিকে যেমন দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন রোধ করা হবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা হবে, একই পাশাপাশি যাতে করে বেকার সমস্যার সমাধান হয়, যাতে করে ছেলে মেয়েরা যারা মেধাবী যোগ্য তারা চাকরি পায়, সেই ব্যবস্থাটাও করা হবে। এবং যেটা অমিত শাহ বেশ কিছুদিন আগে বলে গিয়েছিলেন, যে এই যে 15 বছরের তৃণমূলের শাসনে যারা তাদের কোনো অপরাধ নেই, তাদের কোনো ভূমিকা নেই, অথচ শুধুমাত্র অপশাসনের কারণে, ফেরেববাজির কারণে, চুরির কারণে, কাটমানির কারণে যারা চাকরি হারিয়েছে, তাদের বয়সটা তো পেরিয়ে গেছে। সরকারি চাকরির বয়স 40 বছর, এবং 40 বছর যাদের পেরিয়ে গেছে শুধুমাত্র তৃণমূলের এই কুকীর্তির ফলে,
তাদেরকে 5 বছর ছাড় দেওয়া হবে, সেটাও থাকছে এই সংকল্পপত্রে, সেটা আছে। যুব সম্প্রদায়ের কথা বলা হয়েছে, বয়স্ক মানুষদের কথা বলা হয়েছে, মহিলাদের কথা বলা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে যে সুশাসনের কথা একদিকে যেমন বলা হয়েছে, তেমনি করে যারা যারা দুষ্কৃতী তাদের কিভাবে টাইট করা যাবে সেই কথাটাও বলা হয়েছে। দেখুন, এই পুরো যে প্রেস কনফারেন্সটা ছিল, প্রেস কনফারেন্সে কয়েকটা উল্লেখযোগ্য প্রশ্ন কিন্তু অমিত শাহকে করা হয়েছিল। অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল যে তৃণমূলের একজন এমএলএ বলছেন রাম রাজত্ব চাই না, আমরা পিসির রাজত্ব চাই, মানে মমতার রাজত্ব চাই। তখন অমিত শাহ বলেছেন, দেখুন এই যে পশ্চিমবঙ্গের শাসনভার আমরা কখনোই চাইবো না বাংলাদেশ থেকে পরিচালিত হোক। কেন বলেছেন এই কথাটা, বাংলাদেশ থেকে পরিচালিত হোক? বাংলাদেশের যে সাধারণ নির্বাচন হয়ে গেল, একদম বর্ডারকে কেন্দ্র করে মৌলবাদী জামাতিরা তারা ক্ষমতায় এসছে, এবার তাদেরকে খুব পছন্দ করেন, মানে এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা সেই জামাতিদের খুব পছন্দ করেন এবং বাংলাদেশের বিরাট বিরাট ঘনিষ্ঠ। বাংলাদেশি জামাতিরাও যেমন করে তৃণমূলকে পছন্দ করে, তৃণমূলও তাদের পছন্দ করে, এবং এইভাবেই হয়ে আসছে। এই যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে, দেখবেন এটা নিয়ে একটা হৈ হৈ পড়ে যাবে। আর একটা প্রশ্ন উঠে এসেছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে নাকি বিজেপির একটা 1000 কোটি টাকার রফা হয়েছে। তখন অমিত শাহ বলেছেন, দেখুন আমাদের যে আদর্শ তার সঙ্গে ওই আদর্শের কখনো কোনোভাবে মিল খায় না। আমরা দিনের পর দিন, বছরের পর বছর এই বিরোধী বেঞ্চেই বসে থাকবো, কিন্তু শাসনে ক্ষমতায় আসার জন্য কখনোই ওই একটা আমাদের আদর্শের পরিপন্থী কোনো দলের সঙ্গে আমরা হাত মেলাবো না। একদম বস্তুত তিনি যেটা বলেননি সেই কথাটা হচ্ছে যে এআই ভিডিওটা বলে দাবি করছেন হুমায়ুন কবির তৃণমূলের তরফে বা আইপ্যাকের তরফে ছড়ানো হয়েছে, তো সেই ভিডিওতে বলা হচ্ছে যে 1000 কোটি নাকি বিজেপি হুমায়ুন কবিরকে দেবে এবং হুমায়ুন কবির যদি যে কটা আসন পাবে তারা বিজেপিকে সাপোর্ট করবে। এখন একটা খুব সহজ কথা, সহজ করে ভাবুন যে 1000 কোটি টাকা যদি কাউকে দেওয়া হয়, তো এই টাকাটা তো তৃণমূলের মধ্যে যা লোভ রয়েছে, এই বিধায়কদের পাল্টি খাওয়াতে 1000 কোটি টাকা তো যথেষ্ট একটা সরকারে ক্ষমতায় আসার জন্য বা ফেলার জন্য। তো তাতে করে হুমায়ুন কবিরকে কষ্ট করে কেন দিতে যাবে? বিজেপি নেতারা তারা তো সবাই বারবার বলে থাকেন যে কোনোভাবেই দেখুন মসজিদের বিরোধী বিজেপি নয়, বা মন্দিরের বিরোধী নয়, গুরুদ্বারার বিরোধী নয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বা ধর্মীয় কোনো উপাসনা কক্ষের তারা বিরোধী নয়। তারা শুধুমাত্র বিরোধী হচ্ছে এই বাবরি শব্দটার তারা বিরোধী। বাবরি নাম দিয়ে যে মসজিদটা করা হবে বলে বেলডাঙায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেছে, তো বাবর যেহেতু একজন বিদেশি অত্যাচারী শাসক ছিল, তো তার নামটাকে ব্যবহার করা যাবে না, এটা নিয়ে আপত্তি ইতিমধ্যেই কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, মানে ইতিমধ্যেই তারা বারবার বলছেন এবং আগামী দিনেও বলবেন। আপনারা দেখবেন বাবরের নামে বা এই বাবরি নাম দিয়ে কোনো মসজিদ হবে না, হবে না। সেটা নিয়ে যত আবেগ থাক, যত যা কিছু হোক, প্রার্থনা হোক, যত টাকাই উঠুক না কেন। এইবারে মূল কথাটায় আমরা আসছি যে মুখ্যমন্ত্রী মুখ কে হবে, যেটা আমরা মাঝে একবার আলোচনা করেছিলাম যে মুখ্যমন্ত্রী মুখ কে হবে এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, যদিও অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিভিন্ন কথা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কে হবেন। তবু আজকে আরেকবার সেই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে সামলেছেন অমিত শাহ। তিনি বলেছেন যে এই বাংলার অবশ্যই একজন যোগ্য, একজন মেধাবী, একজন পরীক্ষিত নেতাকে তাকে মুখ্যমন্ত্রী করা হবে। ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আরো একবার কমেন্ট করে জানাবেন যে আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। বিজেপি যদি ক্ষমতায় আসে আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।